শাহরে নূরের সকাল সবসময়ের মতো রেশমি রোদে নহানো ছিল। মার্বেলের উঁচু মহলের জালি থেকে ছেকে আসা আলো যখন শীষ মহলের মেঝেতে পড়ত, তখন মনে হতো যেন মাটিতে তারা নেমে এসেছে। এই মহলেই থাকতেন শাহজাদি জয়বা বানো, হোসন, তহজিব আর নজাকাতের জীবন্ত উদাহরণ। তার চোখে ছিল অদ্ভুত গভীরতা, যেন কোনো রহস্য লুকিয়ে আছে, আর চলায় এমন শান যে দেখলে মানুষ থমকে দাঁড়িয়ে যেত। কিন্তু এই হুসনের পিছনে ছিল এমন চিন্তা যা দরবারের রীতিনীতির সম্পূর্ণ বিপরীত। জয়বা বানো আজও ভোরবেলা মহলের ছাদে দাঁড়িয়েছিলেন। সামনে বিস্তৃত নীল আকাশ, দূর পর্যন্ত সবুজ প্রান্তর, আর নিচে বয়ে চলা নাহারে রাজ। সবকিছুই তার জায়গায় ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল এক অস্থিরতা। ঠিক তখনই পিছন থেকে এক নরম আওয়াজ এলো, বেটি, এত সকালে এখানে? তিনি ঘুরলেন। সামনে দাঁড়িয়েছিলেন তার বাবাজান, বাদশাহ ফিরদাউস আলী শাহ। রোবদার চেহারা, সাদা দাড়ি, চোখে ভালোবাসা আর অভিজ্ঞতার ঝকঝকে আলো। বাবাজানের সামনে জয়বা বানো শিষ্টাচারে মাথা নোয়ালেন। বস ইউঁহি, দিল বেচেন থা। বাদশাহ মুচকি হেসে বললেন, তোমার দিল সবসময় কোনো না কোনো কথায় বেচেন থাকে জয়বা। আবার কি সেই কথা? শাহজাদি গভীর নিঃশ্বাস নিলেন। যদি আপনি বিয়ের কথা জিজ্ঞাসা করেন, তাহলে হ্যাঁ, সেই কথাই। বাদশাহের মুখের হাসি কিছুটা ম্লান হয়ে গেল। তিনি জানতেন এই কথোপকথন সহজ নয়। বেটি, তিনি নরম স্বরে বললেন, তুমি এখন বড় হয়ে গেছ। সলতনতের দায়িত্ব, রীতিনীতি। জয়বা বানো শিষ্টাচারের সীমায় থেকেই কথা কেটে দিলেন। বাবাজান, আমি কারো সাথে বিয়ে করতে চাই না, এখনও না, হয়তো কখনোই না। এই কথা শুনে মহলের হাওয়া যেন থেমে গেল। বাদশাহ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কোনো কারণ আছে? জয়বা বানোর গলায় দৃঢ়তা ছিল। আমি আমার জীবন কোনো বাধ্যবাধকতা বা সওদার মতো জীবন কাটাতে চাই না। সেই দিনের পর থেকে এই কথা পুরো মহলে ছড়িয়ে পড়ল। দরবারে ফিসফিসানি শুরু হলো, কানিয়া আড়ালে আড়ালে কানাঘুষো করতে লাগল। কিন্তু জয়বা বানো তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি জ্ঞান অর্জন করতেন, বইয়ে ডুবে থাকতেন এবং প্রায়ই মহলের বাগে জুমরুদে একা ঘুরে বেড়াতেন। সেই বাগানে ছিল পুরনো গাছ, যাদের ডালে পাখি অদ্ভুত সুরে ডাকত। কয়েকদিনের মধ্যেই দূর দূরান্তের সালতনত থেকে রিস্তার লাইন পড়ে গেল। কেউ শাহজাদা সোনার উপর উপহার পাঠাত, কেউ তার বীরত্বের গল্প। প্রতিবার বাদশাহ আশায় জয়বা বানোর দিকে তাকাতেন এবং প্রতিবার উত্তর একই হতো, ইনকার। মাফ করবেন বাবাজান, তিনি বলতেন, আমার দিল এখনও আজাদ থাকতে চায়। এক সন্ধ্যায় বাদশাহ তাকে দরবারের নির্জন কোণে ডেকে পাঠালেন। জয়বা, তিনি ক্লান্ত গলায় বললেন, তুমি জানো আমি তোমার খুশি চাই, কিন্তু সালতানাতও কিছু প্রশ্ন করে। শাহজাদি তার হাত ধরলেন। সালতানাত আপনার বাবাজান, আমার রুহ আমার। সেই রাতে জয়বা বানো দেরি করে ঘুমোতে পারলেন না। জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল এবং দূর থেকে পাখির অদ্ভুত ডাক ভেসে আসছিল। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। পরের সকালে যখন সূর্য হালকা রোদ ছাড়াচ্ছিল, জয়বা বানো একা বাগে জুমুরুদের পথে হাঁটছিলেন। হঠাৎ তার চোখ পড়ল এক অদ্ভুত পাখির ওপর। সে সাধারণ পাখির মতো ছিল না। তার পালক নীল, তার কালো রঙে ঝকঝক করছিল, চোখ মানুষের মতো তীক্ষ্ণ। তুমি কে? শাহজাদি বিড়বিড় করে বললেন। পাখি নড়ল না, শুধু তাকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। জয়বা বানো যেই হাত বাড়ালেন, হাওয়া প্রচণ্ড হয়ে উঠল, পাতা সরসর করে উঠল, আকাশে মেঘ জমে গেল, এবং এখান থেকেই শুরু হতে চলেছিল সেই গল্প যা শাহরে নূরের ভাগ্য বদলে দেবে। বাগে জুমরুদে সেই অদ্ভুত পাখির সাথে সাক্ষাৎ হবার পর জয়বা বানোর হৃদয়ে যেন কোনো অজানা ভয় আর আকর্ষণের মাঝে আটকে গিয়েছিল। পাখিটি কিছুক্ষণ তাকে দেখল, তারপর পালক গুটিয়ে ঘন গাছের ছায়ায় অদৃশ্য হয়ে গেল। হাওয়া থেমে গেল, মেঘ ছড়িয়ে গেল, এবং বাগান আবার প্রতিদিনের মতোই লাগতে লাগল। কিন্তু জয়বা বানো জানতেন, যা তিনি দেখেছেন তা কোনো সাধারণ ভ্রম নয়। তিনি দ্রুত পায়ে মহলের দিকে ফিরলেন। পথে তার মন সেই পাখির চিন্তায় জড়িয়ে রইল। তার চোখ ঠিক মানুষের মতো ছিল। তিনি নিজেকে বললেন। মহলে পৌঁছতেই নাজির আর কানিজরা তাকে ঘিরে ফেলল। শাহজাদি সালামাত তো? চেহারা কিছুটা ম্লায়েম লাগছে। জয়বা বানো হালকা হেসে সবাইকে এড়িয়ে গেলেন। বাস থোড়ি থাকান হ্যাঁ। সেই দিনই দরবার সজ্জিত ছিল।
দূরদেশের সালতানাত থেকে আগত কাসিদ, শাহজাদাদের পাঠানো চিঠি আর উপহার একে একে পেশ করা হচ্ছিল। সোনায় বাঁধানো সিন্দুক, রেশমি পোশাক, রত্নভর্তি থালা, সবকিছু বাদশাহ ফিরদৌস আলী শাহের সামনে রাখা হচ্ছিল। বজির চুপিসারে বললেন, হুজুর, এই রিস্তা পশ্চিমী সালতানাতের বীর শাহজাদার পক্ষ থেকে। বাদশাহ আশায় জয়বাবানোর দিকে তাকালেন। বেটি, এবার কি বলো? জয়বাবানো শান্ত গলায় উত্তর দিলেন, বাবাজান, আমার সিদ্ধান্ত একই। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। কয়েকজন দরবারই চোখাচোখি করতে লাগলেন। কেউ ভাবলেন শাহজাদির এই ইনকার সালতানাতকে বিপদে ফেলবে, কিন্তু বাদশাহ হাত তুলে সবাইকে চুপ করালেন। আমার বেটির মার্জি আখেরি হ্যায়, তিনি বললেন, কিন্তু তার গলায় চিন্তা স্পষ্ট ঝরছিল। সেই রাতে মহলের করিডরে অদ্ভুত অস্থিরতা ছিল। জয়বাবানো তার কক্ষে বসে আয়নায় নিজেকে দেখছিলেন। তার চেহারা শান্ত ছিল, কিন্তু চোখে প্রশ্ন। আমি কি সত্যি ঠিক করছি? তিনি নিজেকে জিজ্ঞাসা করলেন। ঠিক তখনই জানালার বাইরে ডানা ঝাপটানোর আওয়াজ হল। জয়বাবানো চমকি উঠলেন। তিনি ধীরে পর্দা সরালেন। বাইরে সেই অদ্ভুত পাখি বসেছিল। চাঁদের আলোয় তার পালক আরও ভয়ঙ্কর লাগছিল। তুমি আবার এসেছ? জয়বাবানো ধীর গলায় বললেন। এবার পাখি নড়ল না। তার চোখে অদ্ভুত চমক ছিল, যেন কিছু বলতে চায়। হঠাৎ তার আওয়াজ গম্ভীরভাবে গুঞ্জরিত হল। জয়বাবানোর রোম খাড়া হয়ে গেল। তুমি কথা বলতে পারো? পাখি হাসল, গভীর গম্ভীর হাসি। আমি শুধু পাখি নই শাহজাদি, আমি জিনদের সর্দার, এবং আমি তোমাকে অনেক আগে থেকে দেখছি। জয়বাবানোর হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল। আমার থেকে দূরে থাকো, তিনি সাহস জড়ো করে বললেন। ভয়ের কিছু নেই, সে বলল, আমি তোমাকে ভালোবাসি। জয়বাবানো জানালা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু হাওয়া এত প্রচণ্ড হল যে তার হাত থেমে গেল। পাখি ধীরে ধীরে ভিতরে ঢুকে এলো। ঘরে অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ল। তুমি আমার, সে বলল, আজ না হোক কাল, তোমাকে আমার সাথে আসতেই হবে। জয়বাবানোর চোখে জল এসে গেল। আমি কারো গোলামি করব না, তিনি বললেন। পাখি মুচকি হাসল। গোলামি নয়, আমি তোমাকে আমার মালিকা বানাব। এত বলে সে আবার জানালার দিকে এগোলো, যেন এটা সতর্ক বার্তা, হুমকি নয়। যেতে যেতে তার আওয়াজ গুঞ্জরিত হল, তৈরি থেকো জয়বাবানো, খুব শিগগিরই। সেই রাত জয়বাবানো জেগে কাটালেন। এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার জীবন কোনো বড় ঝড়ের দিকে এগোচ্ছে, এবং সেই ঝড় শিগগিরই পুরো শহরে নূরকে কাঁপিয়ে দেবে। রাত তার পুরো নীরবতা নিয়ে শহরে নূরের ওপর নেমে এসেছিল। মহলের উঁচু বুরুজে মশাল জ্বলছিল, কিন্তু তাদের শিখাও সেই অদ্ভুত অস্থিরতা দূর করতে পারছিল না, যা জয়বাবানোর হৃদয়ে বাসা বেঁধেছে। তার চোখের সামনে বারবার সেই পাখি, সেই মানুষের মতো চোখ আর সেই গম্ভীর আওয়াজ ভিলে আসছিল। খুব শিগগিরই শব্দগুলো তার কানে হাতুড়ির মতো বাজছিল। সকাল হলেও তার হৃদয় হালকা হল না। কানিজরা এলো, শাহজাদিকে তৈরি করা হলো, কিন্তু জয়বাবানো যেন অন্য জগতে ছিলেন। শাহজাদি, এক কানিজ ধীরে বলল, আজ আপনি বাগানে যাবেন না? জয়বাবানো কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, যাব, আজ অবশ্যই যাব। তাকে মনে হচ্ছিল যেন সেই বাগানের সাথে তার কোনো অসমাপ্ত সম্পর্ক জুড়ে গেছে। বাগে জুমরুদে পা রাখতেই হাওয়ায় আবার সেই ঠান্ডা অনুভূত হল। গাছের ডাল একে অপরের সাথে সরসর করতে লাগল, যেন কেউ লুকিয়ে কথা বলছে। আমি ভয় পাওয়ার নই, জয়বাবানো নিজেকে বললেন। তিনি এগিয়েছিলেনই যে হঠাৎ আকাশে ছায়া পড়ে গেল। তিনি উপরে তাকালেন। সেই অদ্ভুত পাখি এবার আগের চেয়ে অনেক বড়, তার পালক আকাশ ঢেকে ফেলছিল। আমি বলেছিলাম না জয়বাবানো, তার গভীর আওয়াজ গুঞ্জরিত হল, তৈরি থেকো। আমি তোমার সাথে যাব না, জয়বাবানো চিৎকার করে বললেন। পাখি জোরে হাসল। মানুষের ইচ্ছা জিনদের ভাগ্যের সামনে কিছুই নয়। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। বাগানের ফুল মাটিতে ছড়িয়ে পড়ল, পাতা হাওয়ায় ঘুরতে লাগল। জয়বাবানো সামলাতেও পারলেন না যে পাখি তাকে তার শক্তিশালী নখরে জড়িয়ে ফেলল। ছেড়ে দাও আমাকে, তিনি চিৎকার করলেন। তার আওয়াজ মহলের দেয়ালে ধাক্কা খেল, কিন্তু ঝড়ে ডুবে গেল। এক মুহূর্তে মাটি তার থেকে দূরে সরে যেতে লাগল। নিচে মহল, বাগান, নহর সবকিছু ক্রমশ ছোট হয়ে আসছিল। জয়বাবানো কাঁদতে লাগলেন, কিন্তু পাখি তাকে আকাশের উচ্চতায় নিয়ে যেতে থাকল।
ওদিকে মহলে হইচই পড়ে গেল। কানিজ দৌড়ে এলো, পাহারাদাররা তলোয়ার বের করে ফেলল। শাহজাদি নেই, বাগানেও নেই। খবর বাদশাহ ফেরদৌস আলী শাহের কাছে পৌঁছতেই তিনি সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। কি মানে নেই? যখন পুরো ঘটনা বলা হলো তখন তার চেহারা সাদা হয়ে গেল। আমার বেটি! এত বলেই তার পা টলে গেল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। পুরো মহল শোকে ডুবে গেল। হাকিমরা দৌড়ে এলো, বাদশাকে সচেতন করার চেষ্টা করা হলো। কিছুক্ষণ পর যখন বাদশাহ চোখ খুললেন তখন তার চোখে জল ছিল। আমার জয়বা! তিনি কাঁপতে কাঁপতে বললেন। দরবার তৎক্ষণাৎ ডাকা হল। নজুমি, বজির আর সেনাপতিদের জড়ো করা হল। নজুমি তারা দেখে কাঁপা গলায় বললেন, হুজুর, এটা কোনো সাধারণ শক্তির কাজ নয়। জিনদের সর্দার শাহজাদিকে নিয়ে গেছে। এই কথা শুনে দরবারে নিস্তব্ধতা নেমে এলো। বাদশাহ উঠে দাঁড়ালেন। তার গলায় এখন বেদনার সাথে ক্রোধ ছিল। আমি ঘোষণা করছি, তিনি বললেন, যে আমার বেটি জয়বাবানোকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবে তাকে অর্ধেক সলতনত দেব, আর যদি চায় তাহলে আমার বেটির সাথে তার বিয়ে দেব। দরবারে ফিসফিসানি শুরু হলো। কারো চোখে লোভ জ্বলল, কারো চেহারায় ভয়। জিনদের সাথে কে লড়বে? কেউ ফিসফিস করে বলল। ওদিকে আকাশের ওপারে এক রহস্যময় জগতে জয়বাবানো অজ্ঞান থেকে চোখ খুলছিলেন। চারপাশে অদ্ভুত আলো এবং সামনে দাঁড়িয়েছিল সেই পাখি, এখন তার আসল রূপে, জিনদের বাদশাহ। হুসাম দিদ আমার মালিকা, সে বলল। জয়বাবানোর হৃদয় ধক করে উঠল। এখান থেকেই তার আসল বন্দিত্ব এবং আসল গল্প শুরু হতে চলেছিল। শাহেরে নূরের মহল সেই দিন আর আগের মতো রইল না। যেখানে একদিন রৌনক আর শাহনাইয়ের সুর বাজত, সেখানে এখন নীরবতা আর শোক। বাদশাহ ফিরদৌস আলী শাহ সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার চোখ ফাঁকা, যেন হৃদয়ের একটা অংশ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সামনে বজির, সেনাপতি, নজুমি এবং দূর দেশ থেকে আগত শাহজাদারা সারি দিয়ে দাঁড়িয়ে, সবার চোখ বাদশাহের ঠোঁটে। তোমরা সবাই আমার ঘোষণা শুনেছ, বাদশাহ ভারী গলায় বললেন। যে আমার বেটি জয়বাবানোকে জিনদের বন্দিত্ব থেকে মুক্ত করবে, সে এই সালতানাতের উত্তরাধিকারী হবে। এই বলতে বলতে তার গলা ভারী হয়ে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। কিন্তু মনে রেখো, এই পথ মৃত্যুরও হতে পারে। প্রথম এগিয়ে এলো পশ্চিমী সালতানাতের শাহজাদা। রেশমি পোশাক, ঝকঝকে তলোয়ার এবং তার সাথে বিশাল সেনা। সে বুক ফুলিয়ে বলল, হুজুর, জিন হোক বা ভূত, সব আমার তলোয়ারের সামনে ঝুঁকবে। দরবারে কেউ কেউ ওয়াহ ওয়া করল, কিন্তু নজুমি তার কুণ্ডলী দেখে মাথা নাড়ল। তারা সাথ দিচ্ছে না, সে বিড়বিড় করল। তবুও শাহজাদা রওনা হল। 3 দিন পর তার সেনা ছিন্ন ভিন্ন, ভীত অবস্থায় ফিরল। শাহজাদা নিজে অচেতন। সচেতন হয়ে সে কাঁপতে কাঁপতে বলল, অন্ধকার হাওয়া, আগুনের ছায়া আমাদের এগোতেই দেয়নি। দরবারে ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ল। দ্বিতীয় শাহজাদা এলো দক্ষিণের পাহাড় থেকে, চালাক এবং মিষ্টি জিভের। আমি জাদু জানি, সে দাবি করল। সেও গেল, কিন্তু ফিরল না। শুধু তার তলোয়ার পোড়া অবস্থায় মহলের ফটকে পাওয়া গেল। একের পর এক অনেক দাবিদার এলো। কাউকে জিনদের ভূত তাড়িয়ে দিল, কাউকে পথেই এমন ভয় দেখালো যে সে পাগল হয়ে গেল। কেউ কেউ ফিরে এসে বলল, হুজুর, এটা মানুষের কাজ নয়। প্রতিটি ব্যর্থতায় বাদশাহ আরও ভেঙে পড়লেন। রাতে তার কক্ষে তিনি জয়বাবানোর পুরনো ছবির সামনে বসে বলতেন, কোথায় তুমি আমার বেটি? তুমি ঠিক আছো? ওদিকে জিনদের মহলে জয়বাবানোর অবস্থা আলাদা ছিল। তিনি মার্বেলের চেয়েও ঠান্ডা মেঝেতে বসেছিলেন। চারপাশে নীল আলো, হাওয়ায় অদ্ভুত সুগন্ধ। জিনদের বাদশাহ তার সামনে দাঁড়িয়ে। এখন সে পাখির রূপে নয়, লম্বা কদ, জ্বলন্ত চোখ এবং রাজকীয় পোশাকে। আমি তোমাকে কোনো কষ্ট দিইনি, সে বলল। তুমি আমার আজাদি কেড়ে নিয়েছ। জয়বাবানো দৃঢ়তার সাথে উত্তর দিলেন, ওখানে আজাদি, এখানে তুমি রানী হবে। মানুষের জগতে তোমাকে বাঁধা হতো, আমি তো তোমাকে উঁচুতে তুলছি। আমার উঁচু হওয়া লাগবে না, তিনি বললেন, আমার দেশ চাই। জিনদের বাদশাহ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, মানুষের মধ্যে কি কেউ আছে
যে তোমাকে খুঁজতে আসবে? জয়বাবানোর চোখে একটা আশা জ্বলল। অবশ্যই আসবে। তার আওয়াজ জিনদের মহলের দেয়ালে ধাক্কা খেয়ে গুঞ্জরিত হল, এবং কোথাও দূরে সাহারে নূরে এক তরুণ শাহজাদা সেই ঘোষণা শুনছিল। সে এতক্ষণ নীরব ছিল, ভিড় থেকে আলাদা। তার চোখে না অহংকার ছিল না লোভ, শুধু এক অদ্ভুত বিশ্বাস। এবার আমার পালা, সে নিজেকে বলল, এবং সেই মুহূর্তে ভাগ্য তার পাতা উল্টে দিল, কারণ এবার ময়দানে নামতে চলেছিল সেই শাহজাদা যে শুধু সলতনত নয়, এক বন্দী রুহকে মুক্ত করতে যাচ্ছিল। সাহারে নূরের দরবারে সেই দিনও ভিড় ছিল, কিন্তু এক কোণে দাঁড়ানো সেই তরুণ সবার চোখ থেকে আলাদা ছিল। তার নাম ছিল শাহজাদা আরমান আলী। তার সাথে না বিশাল সেনা ছিল, না ঝকঝকে শান শওকত। সাদা পোশাক, কোমরে তলোয়ার এবং চোখে অটল সংকল্প, এটাই ছিল তার পরিচয়। যখন সব শাহজাদা তাদের ব্যর্থতার গল্প বলে ফিরে গিয়েছিল, তখন আরমান প্রথমবার পা বাড়াল। হুজুর, সে শিষ্টাচারে মাথা নত করে বলল, যদি অনুমতি হয় তাহলে আমিও আমার কিসমাত আজমাতে চাই। দরবারে হালকা হাসি গুঞ্জরিত হল। কেউ ফিসফিস করে বলল, এ তো একেবারে সাধারণ লাগছে। আরেকজন বলল, জিনদের সাথে লড়তে চলে এসেছে, আর সাথে কোনো সেনাও নেই। বাদশাহ ফিরদৌস আলী শাহ তাকে ভালো করে দেখলেন। তার চোখে তারা কিছু আলাদা দেখলেন। ভয় নেই, লোভ নেই, শুধু সত্য। বলো শাহজাদা, বাদশাহ বললেন, তোমার কাছে কি আছে যা অন্যদের কাছে ছিল না? আরমান শান্ত গলায় উত্তর দিল, আমার কাছে না শক্তির অহংকার আছে, না পুরস্কারের লোভ। আমি শুধু এক নির্দোষকে তার বন্দিত্ব থেকে মুক্ত করতে যাচ্ছে। দরবান আভার নিস্তব্ধ হয়ে গেল। নজুমি এগিয়ে এসে আরমানে কুণ্ডলি দেখতে লাগল। তারা দেখে তার চোখ বড় হয়ে গেল। হুজুর, সে বলল, এই তরুণের তারা অদ্ভুত, বিপদও দেখাচ্ছে এবং সাফল্য। বাদশাহ গভীর নিঃশ্বাস নিলেন। যাও, তিনি বললেন, যদি আমার বেটি জয়বাবানোকে ফিরিয়ে আনো, তাহলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালন করা হবে। আরমান মাথা নোয়ালো এবং আর কোনো কথা না বলে মহল থেকে বেরিয়ে পড়ল। সেই রাতেই সে তার যাত্রা শুরু করল। মহলের আলো পিছনে ছুটে গেল এবং সামনে বিস্তৃত হল নির্জন পথ, যেখানে না মানুষের পায়ের আওয়াজ ছিল, না কোনো পাখির ডাক। প্রথম রাতেই তাকে অদ্ভুত সরসর শব্দ শোনা গেল। ম্লান আলোয় কিছু ছায়া নড়তে দেখা গেল। কে? আরমান তলোয়ার বের করে বলল। হঠাৎ চারপাশ থেকে ভয়ঙ্কর আকৃতি উদ্ভাসিত হল। তাদের চোখ জ্বলছিল এবং আওয়াজ একসাথে গুঞ্জরিত হল। ফিরে যাও মানুষ, এই পথ তোমার জন্যে নয়। আরমান তলোয়ার শক্ত করে ধরল। আমি ফিরতে আসিনি, সে দৃঢ়তার সাথে বলল। ভূতেরা তার উপর ঝাঁপিয়ে পড়ল। তলোয়ারের ঝড় উঠল, চিঙ্গারি উড়ল। লড়াই দীর্ঘ ছিল না, কিন্তু ভয়ঙ্কর ছিল। অবশেষে ভূতেরা চিৎকার করতে করতে ধোঁয়ায় পরিণত হল। যেতে যেতে একটা আওয়াজ এলো, তোমার পরীক্ষা এখনো বাকি। ওদিকে জিনদের মহলে জয়বাবানো জানালার পাশে দাঁড়িয়েছিলেন, সেই অজানা জগৎ দেখছিলেন। হঠাৎ তার হৃদয়ে অদ্ভুত অস্থিরতা হল। কেউ আসছে, তিনি নিজেকে বললেন। জিনদের বাদশাহ মুচকি হেসে বলল, মানুষের আশা প্রায়ই অসম্পূর্ণ থেকে যায়। জয়বাবানো তার দিকে তাকিয়ে উত্তর দিলেন, প্রতিটি আশা নয়। এদিকে আরমানের যাত্রা চলছিল। সে পাহাড় পেরিয়েছে, নির্জন ময়দান দেখেছে এবং এমন রাত কাটিয়েছে যেখানে অন্ধকারও ভয় পাবার মতো লাগত। প্রতি পদক্ষেপে তাকে কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কখনো ভ্রম, কখনো ভয়, কখনো লোভ, কিন্তু সে থামেনি। এক সকালে দূরদিগন্তে তাকে নীল আলোর ঝকঝকে দেখা গেল। হাওয়া ঠান্ডা হয়ে গেল এবং মাটিতে অদ্ভুত চিহ্ন উদ্ভাসিত হল। এই সেই সীমান্ত, আরমান নিজেকে বলল, যেখানে মানুষের জগৎ শেষ হয়। সে শেষবার পিছনে তাকাল। এখন ফেরার কোনো পথ নেই। সে কোমরে তলোয়ার রাখল, দোয়া পড়ল এবং এগিয়ে গেল। সেই মুহূর্তে জয়বাবানোর হৃদয়ের ধুকপুকি বেড়ে গেল। সে আসছে, তিনি ফিসফিস করে বললেন, এবং জিনদের মহলের বাতাসে প্রথমবার এক মানুষী সাহসের গন্ধ ছড়িয়ে পড়তে লাগল। মানুষের জগতের শেষ সীমান্ত পেরিয়ে হাওয়ার মেজাজ বদলে গেল। আরমান আলীর পা যেই এগোল, মাটির রং গাঢ় নীল হয়ে গেল
এবং আকাশে অদ্ভুত আলো ভাসতে লাগল। এখানে না সূর্য পুরোপুরি ওঠে, না অন্ধকার পুরোপুরি নামে। এটা ছিল জিনদের ভূমি, যেখানে সময়ও তার নিয়ম বদলায়। প্রতি পদক্ষেপে তাকে মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। লুকিয়ে দেখার চেয়ে সামনে এসো, আরমান উঁচু গলায় বলল। হাওয়ায় হাসির গুঞ্জন উঠল। হঠাৎ চারপাশ থেকে ছায়া উদ্ভাসিত হল, কখনো ধোয়ার মতো, কখনো শক্ত আকৃতিতে। মানুষ, এক আওয়াজ এলো। তুমি এখান পর্যন্ত এসেই গেছ। আরমান তলোয়ার বের করল। আমি কারো সাথে লড়তে আসিনি, কিন্তু পথ আটকালে পিছেও হটব না। ছায়ারা একে অপরে মিশে গেল এবং পথ খুলে গেল। দূরে নীল আলোয় ডুবে থাকা এক ভব্য মহল দেখা গেল। জিনদের মহল। তার দেওয়াল পাথরের নয়, যেন কোনো জাদুতে তৈরি, ছুলেই যেন ধরকায়। ওদিকে জয় বা বানো সেই মহলের উঁচু বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার হৃদয়ের ধুকপুক তীব্র ছিল, যেন কোনো পরিচিত অনুভূতি কাছে আসছে। কে সেই, যেই সীমান্ত পেরোচ্ছে? তিনি নিজেকে জিজ্ঞাসা করলেন। জিনদের বাদশাহ তার পিছনে দাঁড়িয়েছিল। তোমার আশা? সে মুচকি হেসে বলল। না। জয় বা বানর সোজা চোখে তাকিয়ে উত্তর দিলেন, আমার ভাগ্য। জিনদের দরবার সাজানো ছিল, নীল শিখার মতো মশাল, হাওয়ায় ভাসমান দ্বীপ এবং সিংহাসনে বসা জিনদের সর্দার। ঠিক সেই সময় আরমান আলীকে ভিতরে আনা হলো। এই সেই মানুষ, বাদশাহ গভীর গলায় বলল, যে আমার জগতে ঢুকে পড়েছে। আরমান মাথা নোয়ালো, কিন্তু চোখ নামালো না। আমি আমার বেটি নয়, সে নিজেকে শুধরে নিল। আমি এক নির্দোষ শাহজাদিকে নিতে এসেছি। দরবারে হাসি গুঞ্জরিত হল। কতটা জানো তুমি? জিনদের বাদশা বলল। যতটা হোক, আরমান বলল। বলুন। বাদশা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, 3টি পরীক্ষা। একটাও হারলে চিরকালের জন্য এখানেই থাকবে। মঞ্জুর? মঞ্জুর, আরমান ডিনা দ্বিধায় বলল। প্রথম পরীক্ষা ছিল ভয়ের। তাকে এক অন্ধকার হলে পাঠানো হলো, যেখানে তার নিজের ভয় সাকার হয়ে উঠল। সে তার মায়ের কাঁদতে থাকা চোখ দেখল, নিজের দেশের জ্বলতে থাকা রাস্তা দেখল। হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে থামল না। ভয় আমাকে থামাতে পারবে না, সে বলল, এবং অন্ধকার ছড়িয়ে গেল। দ্বিতীয় পরীক্ষা ছিল লোভের। সোনা, ক্ষমতা এবং সলতনতের প্রলোভন দেওয়া হলো। শুধু ঝুঁকে পড়ো, আওয়াজ এলো। সেই মুহূর্তে জিনদের মহলের দেয়াল কেঁপে উঠল, জাদু ভাঙতে লাগল। আরমান প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এটা শেষ ছিল না, কারণ জিনদের বাদশা এখনও হাসছিল। জিনদের মহলের দেয়াল এখনও কাঁপছিল। নীল আলো নিভতে লাগল। হাওয়ায় ভাসমান দ্বীপ একে একে মাটিতে পড়ে ছাই হয়ে গেল। জয়বা বানো আরমান আলীর পাশে দাঁড়িয়েছিলেন। প্রথমবার কারো এত কাছে দাঁড়িয়ে তাকে ভয় লাগ, কিন্তু জিনদের বাদশা এখনও হাসছিল, এবং তার এই হাসি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ, সে গভীর গলায় বলল, তুমি আমার পরীক্ষা পাশ করেছ, কিন্তু তুমি কি ভাবো আমি এমনি হার মেনে নেব? আরমান এক পা এগিয়ে বলল, আপনি ওয়াদা করেছিলেন। ওয়াদা? বাদশা হাসল। জিনদের জগতে ওয়াদাও মূল্য দাবি করে। আরমান চোখ বন্ধ করল। আমি সওদা করতে আসিনি। সব কিছু ছাই হয়ে গেল। তৃতীয় পরীক্ষা ছিল ত্যাগের। জিততে হলে, বাদশা বলল, নিজের জান দাও করতে হবে। আরমান তলোয়ার মাটিতে রেখে দিল। জান আমার, কিন্তু উদ্দেশ্য তার চেয়ে বড়। দরবার স্তব্ধ হয়ে গেল। জয়বা বানোর চোখে জল ছিল। তিনি প্রথমবার কোনো মানুষকে এত নির্ভীক দেখলেন। জিনদের বাদশা সিংহাসন থেকে উঠল। তুমি জিতে গেছ, সে বলল, কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি। সে জয়বা বানোর দিকে ফিরল। তুমি কি এই মানুষের সাথে যেতে চাও? জয়বা বানো এগিয়ে এলেন। তার গলা কেঁপে উঠল, কিন্তু স্পষ্ট ছিল, হ্যাঁ, নিজের ইচ্ছায়। হঠাৎ মাটি ফেটে গেল। মহলের মেঝে থেকে আগুনের মতো শিখা উঠল। চারপাশ থেকে ভয়ঙ্কর জিন প্রকাশ পেল। জয়বা বানরে ঠোঁট কেঁপে উঠল। আরমান, তিনি ধীরে বললেন। আরমান তার দিকে তাকাল। ভয় পেও না, সে বলল, এখন কেউ তোমাকে ছুঁতেও পারবে না। জিনদের বাদশা গর্জন করল, একে নিতে হলে শেষ শর্ত মানতে হবে। কি?
আরমান জিজ্ঞাসা করল, এক মুহূর্তের জন্য যদি ভয় দেখাও তাহলে এখানেই থেকে যাবে। আরমান চোখ বন্ধ করল। সেই মুহূর্তে তার সামনে ভয়ঙ্কর দৃশ্য উদ্ভাসিত হল। নিজের মৃত্যু, জয়বা বানরের আবার বন্দী হওয়া, শাহারেনুরের ধ্বংস। তার হৃদয় জোরে ধুকপুক করল, কিন্তু সে নিঃশ্বাস সামলে নিল। ভয় মানুষের শত্রু নয়, সে নিজেকে বলল। ভয়কে জয় করাই মানবতা। সে চোখ খুলল। চেহারা শান্ত ছিল। জয়বাবানও এটা দেখে তার চোখ থেকে জল বইতে লাগল। আপনি জিতে গেছেন, তিনি জিনদের বাদশাকে বললেন, কারণ আপনি আমাদের পরীক্ষা করেছেন এবং আমরা খাঁটি প্রমাণিত হয়েছি। জিনদের বাদশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর প্রথমবার তার হাসি মিলিয়ে গেল। হয়তো সে বলল, এটাই কারণ যে মানুষের সাথে ভালোবাসা বিপজ্জনক। সে হাত তুলল। প্রচণ্ড গর্জন হল এবং পুরো মহল আলোয় ডুবে গেল। যখন আলো সরল তখন জিনদের মহল অদৃশ্য হয়ে গিয়েছিল। সামনে খোলা আকাশ এবং নিচে শেহরে নূরের মাটি। এক মুহূর্তে আরমান এবং জয়বাবানো মহলের বাগানে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই জায়গায় যেখান থেকে জয়বাবানোকে অপহরণ করা হয়েছিল। সকালের রোদ ছড়িয়ে পড়ছিল, যেন কিছুই হয়নি। মহলে খুশির ঢেউ ছড়িয়ে পড়ল। বাদশাহ ফিরদৌস এলিশা দৌড়ে এলেন। জয়বা, শাহজাদি এগিয়ে গিয়ে তার হাত ধরলেন। বাবা যান। বাদশাহের চোখ থেকে জল বইতে লাগল। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, তিনি বললেন। না, জয়বাবানো হেসে বললেন, আপনি আমাকে বোঝা শিখে গেছেন। দরবার সাজানো হল। বাদশাহ সবার সামনে ঘোষণা করলেন, এই শাহজাদা আরমান আলী শুধু আমার বেটিকে ফিরিয়ে আনেনি, বরং আমার সলতানাতকে সম্মান দিয়েছে। তিনি জয়বাবানোর দিকে তাকালেন। এখন সিদ্ধান্ত তোমার বেটি। জয়বাবানো এক মুহূর্ত আরমানকে দেখলেন, তার সরলতা, তার সাহস, তার সত্যিকারের হৃদয়। আমি এখনও বাধ্যবাধকতায় বিয়ে করব না, তিনি বললেন। দরবারের নিস্তব্ধতা নেমে এলো। তারপর তিনি হাসলেন, কিন্তু নিজের ইচ্ছায় হ্যাঁ। দরবার তালিতে গুঞ্জরিত হল। কয়েক মাস পর শাহরেনুরের রাজকীয় বিয়ে হল। কোনো আড়ম্বর নয়, কোনো সওদা নয়, শুধু সম্মান এবং সম্মতি। জয়বাবানো এখনও আজাদ ছিলেন এবং আরমান তার সঙ্গী, তার সহযাত্রী। এবং দূর কোনো অদৃশ্য জগতে জিনদের বাদশা এসব দেখছিল। সে হালকা হেসে বলল, মানুষের ভালোবাসা সত্যিই সবচেয়ে বড় জাদু।